আইনের ফাঁক দিয়ে যখন অপরাধীরা বারবার বেঁচে যাচ্ছে, তখন একজন সাধারণ মানুষ নিজেই বিচারকের ভূমিকায় নেমে আসে। দিনে সে একজন পুলিশ একাডেমির সাধারণ মেধাবী ছাত্র, কিন্তু রাত হয়ে উঠলেই সে হয়ে যায় রহস্যময় ভিজিল্যান্ট, যার মানে সে অপরাধীদের খুঁজে বের করে নিজের নিয়মে শাস্তি দেয়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ন্যায় বিচার করতে গিয়ে সে কি নিজেই অপরাধী হয়ে যাচ্ছে? আর তার পরবর্তী পরিণতি কি হয়েছিল সেটাই আজকে আমরা ড্রামার গল্পে জানতে পারবো। তো চলো আমরা এক্সপ্লেনটা শুরু করি। ড্রামাটা যখন স্টার্ট হয়, আমরা একটা ডেলিভারি ম্যানকে দেখতে পাই যে কিনা রাস্তা পার হচ্ছিল। হঠাৎ একটা ট্রাক তাকে জোরে ধাক্কা দেয়, যাতে ডেলিভারি ম্যান খুব খারাপভাবে আহত হয়। তবু সে সাহায্যের জন্য চিৎকার করছিল। তখন ট্রাকের ড্রাইভারটা বাইরে বেরিয়ে আসে। ডেলিভারি ম্যানকে রাস্তায় পড়ে থাকতে দেখে সে তার ভাগ্যকে গালি দিতে থাকে। কিন্তু যখন সে দেখে যে সেখানে কোনো ক্যামেরা নেই, সে তখন আবার ট্রাকে চলে যায়। কিন্তু তার মনে হতে থাকে, যদি লোকটা এখন বেঁচে যায় তাহলে সারা জীবন তার ক্ষতিপূরণ দিতে হবে তাকে। তাই সবচেয়ে ভালো কাজ হবে তাকে মেরে ফেলা। এই কারণে ওই ড্রাইভার ট্রাকটা রিভার্স করে আনে আর ওই বেচারা ডেলিভারি ম্যানের উপর আবারও ট্রাকটা উঠিয়ে দেয়। আর সে ডেলিভারি ম্যান সেখানেই মারা যায়। এখন সে ড্রাইভার কিন্তু ধরা পড়েছিল, কিন্তু মাত্র 1 বছরের মধ্যেই সে জেল থেকে বেরিয়ে আসে। নিজের কৃতকর্মের জন্য তার কিন্তু কোনো অনুশোচনাই ছিল না, বরং সে মৃত ব্যক্তি যে মা রয়েছে তাকে গালিগালাজ করতে থাকে, বলে যে সে নাকি তার জীবনটা নষ্ট করেছে। আর দূর থেকে একজন কালো হুডি পরা লোক এইসব দেখছিল। সে রাতে যখন ড্রাইভার সুইমিং পুলে আরাম করছিল, তখন তার মাথা কেউ পানিতে ডুবিয়ে ফেলে। ড্রাইভার নিজের জীবনটা ভিক্ষা চাইছিল, কিন্তু ব্ল্যাক হুডি পরা লোকটি থামে না এবং শেষ পর্যন্ত সে তার অপরাধের শাস্তি তাকে দেয়। পরের দিন ক্রাইম সিনে পুলিশ আসে, সেখানে সব ক্যামেরা ভাঙা ছিল, তাই তারা কোনো প্রমাণ সেখানে পায়নি। আশ্চর্যের বিষয় হলো, সে ব্ল্যাক হুডি পরা লোকটি ছিল পুলিশ একাডেমির একজন ছাত্র, যার নাম হলো জং। জং হচ্ছে আমাদের নায়ক, যে কিনা দিনে পড়াশোনা করত আর রাতে সেই সমস্ত অপরাধীদের শাস্তি দিত যারা তাদের অপরাধের জন্য লজ্জিত ছিল না বা শাস্তি পায়নি। আসলে শৈশবে জং তার মাকে মরতে দেখেছিল, আর সে বদমাস রাগের মাথায় তার মাকে মেরে ফেলেছিল। আর জজও বলে দিয়েছিল যে খুনি জং এর মাকে মারতে চায়নি, আর যার জন্য তাকে মাত্র 3 বছরের সাজা দেওয়া হয়েছিল। আর সে বাচ্চাটি আদালতে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু সেদিনই সে প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। তো আজ 12 বছর পর পুলিশ একাডেমিতে মারপিটের ট্রেনিং নেয় সে। আর তার প্রথম টার্গেট ছিল সে লোকটি যে কিনা তার মাকে হত্যা করেছিল। তখন সে লোকটি একজন বাস ড্রাইভারকে খুব খারাপভাবে মারছিল, কারণ ড্রাইভার একবার তার বিরুদ্ধে অভিযোগ করেছিল। এই কারণে সে ড্রাইভারকে ততক্ষণ মারে যতক্ষণ না সে অজ্ঞান হয়ে যায়। এখন জং তার পেছনে যায় এবং নির্জন একটা গলিতে তার খুব ভালোভাবে পিটুনি দেয় তাকে। আর সেই লোকের উপর কিন্তু আগে থেকে 18টা কেস ছিল, কিন্তু তবুও সে কিন্তু ঘুরে বেড়াচ্ছিল বাহিরে। জংয়ের পুরো পরিবার তার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। আর এখন গিয়ে জং তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিল। বাড়িতে এসে জং তার মায়ের ছবি দেখে এবং প্রথমবারের মতো তার মনে একটু শান্তি আসে। সে রাতে ঘুমাতে যাওয়ার আগে জং টিভিতে নিউজ দেখে, যেখানে বলা হয়েছিল যে একজন লোক একটা বাড়িতে ঢুকে মূত্র বিসর্জন করেছে। যখন বাড়ির লোকেরা তাকে বাধা দেয়, তখন সে তাদের খুব মারে, কারণ সে লোকটি পালানোর বা প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেনি। তাই কোর্ট থেকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, কারণ ক্রিমিনালটা পালায়নি এবং সে কোনো এভিডেন্সও মুছেনি। তাই কোর্টে গ্রেফতারি পরোয়ানা রিজেক্ট করে দেয়। পরে সে ক্রিমিনাল আবারও ফিরে আসে আর ওই বাড়ির লোকদের আবারও হয়রানি করতে থাকে। সে ক্রিমিনাল আরও বলে যে তার ছেলেকে হত্যা করবে। তখনই জং সেখানে চলে আসে। সে যে বাড়ির জানলা রয়েছে না, কাঠের তক্তা লাগিয়ে পথটা বন্ধ করে দেয়। এরপর সে ওই ক্রিমিনালকে খুব মারধর করে আর আবর্জনার স্তূপ রয়েছে সেখানে ফেলে দেয়। আর এখন সে ডার্ক হিরো নামে পরিচিত হতে থাকে। আর আমরা বুঝতে পারি যে তার কাজগুলো এখন খুব বেশি হাইলাইট হচ্ছে আর মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে যায়। জংয়ের বন্ধু মিন ডার্ক হিরোকে পুরোপুরি সমর্থন করে। সে চায় যে ডার্ক হিরো এভাবেই ন্যায়ের জন্য লড়তে থাকে, কিন্তু সে তো জানতোই না যে তার বন্ধুই আসলে ডার্ক হিরো। এরপর বাড়ির লোকেরা মিডিয়াতে ডার্ক হিরোকে ধন্যবাদ জানায়, যাতে জংয়ের মনোবল আরো বেশি দৃঢ় হয় এবং সে ঠিক করে যে দুর্বল লোকদেরকে সে সাহায্য করবে। আর এখন রাত হলে অনলাইন গিয়ে সে কেস খুঁজতে থাকে। তখন একটি ডক্টরের কথা সে জানতে পারে, যে কিনা লুকিয়ে রোগীদের ভিডিও বানাতো এবং তাদের সাথে খারাপ কাজ করত। কিন্তু ধরা পড়ার পর সে ডাক্তারকে মাত্র 6 মাসের সাজা দেওয়া হয় এবং তার মেডিকেল লাইসেন্স ওটা ক্যান্সেল করা হয়নি। তখন জং তার কালো হুডি পরে এবং সে ডক্টরের ক্লিনিকে চলে আসে। ডক্টর তখন এক রোগীকে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দিচ্ছিল। তখন সে হিডেন ক্যামেরাটা চালু করে। এখন ডাক্তার যখন এগোয়, তখন হঠাৎ জং কাঁচ ভেঙে ঢুকে পড়ে এবং ডক্টরকে একটা সেডাটিভের ইনজেকশন দেয়। এরপর সে ডাক্তারের হাতের উপর পা রেখে এত জোরে চাপ দেয় যে সে আর কখনো ডক্টর হতে পারেনি। কিন্তু এই সমস্ত ঘটনা পুলিশের নজরে চলে আসে এবং একজন রিপোর্টার, যার নাম হচ্ছে চই, ডার্ক হিরোর প্রতি আগ্রহী হয়ে ওঠে। সে দেখে যে ডার্ক হিরো যাদের শাস্তি দিয়েছে তারা সবাই ওইসব ক্রিমিনাল যাদের গুরুতর অপরাধের পরেও খুব কম শাস্তি পেয়েছিল। তাদের কেস আগে থেকে নিউজে চলছিল এবং পুলিশ সিস্টেমের উপর খুবই রাগান্বিত ছিল। তাই চই ডার্ক হিরোর একটা শো তৈরি করে, যা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। কিন্তু চই জানতো না যে জং শুধু প্রতিশোধ নেয় না,
যদি কোনো ক্রিমিনাল আসলে অনুতপ্ত হয় তাহলে তাকে শুধরাবার সুযোগটাও দেয়। ডার্ক হিরোকে সামনে আনতে এবং আরো বড় স্কোপ পেতে চই আরেকটা ক্রিমিনাল ইয়ং এর মুখ নিউজে একদম পাবলিক করে ফেলে। সেই ক্রিমিনাল একটা পার্কে একটা স্টুডেন্টের সাথে খুব খারাপ কাজ করেছিল, কিন্তু মেন্টাল ইলনেসের বাহানা তৈরি করে তাকে মাত্র 7 বছরের সাজা দেওয়া হয়েছিল। এবং এই শো দেখে কিন্তু জং রেগে যায় আমাদের হিরো। সে চুপিসারে স্কুলে ডেটাবেসে লগ ইন করে এবং ইয়ং এর তথ্য বের করে। অন্যদিকে নিউজ দেখার পর মানুষ তো আরও রেগে যায়, তাই তারা ইয়ং এর যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেটা বাইরে জড়ো হয়ে তার বাড়িতে একদম পাথর ছুটতে থাকে। ইয়ং এসব সহ্য করতে না পেরে রাতে চুপিসারে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং সে একটা ফেক পাসপোর্ট ইউজ করে যাতে পালানোর অ্যাক্টিং করতে পারে। পুলিশের নজরদারির জন্য তার পায়ে অ্যাঙ্কেল মনিটর লাগিয়েছিল, কিন্তু পালানোর সময় সে অ্যাঙ্কেল মনিটরটি সমুদ্রে ফেলে দেওয়া হয়, যার কারণে পুলিশ তাকে খুঁজতে দুইটা টিমে ভাগ হয়ে যায়। একটা টিম শিপে পোর্টে গিয়ে ইনভেস্টিগেট করতে থাকে, অন্যটি হচ্ছে ভিকটিম স্টুডেন্টের নিরাপত্তার জন্য তার বাড়িতে পৌঁছে যায়। কিন্তু সারাদিন পোর্টে খোঁজাখুঁজি করেও পুলিশ কিন্তু কিছুই পায় না। পুলিশ মনে করে যে ক্রিমিনাল নৌকায় পালিয়েছে। সেখানে তো অনেক শিপ ছিল, তাই ইয়ংকে খুঁজে বের করা কিন্তু সহজ ছিল না, কারণ পুলিশের সংখ্যা কিন্তু অনেক কম ছিল। আর এই কারণে যেসব ভিকটিম মেয়েটির বাড়িতে নিরাপত্তা দিচ্ছিল তাদেরকে ফিরিয়ে আনা হয় এবং সেখানে শুধু একজন অফিসার থাকে। কিন্তু দ্বিতীয় অফিসার যখন বেরিয়ে যায় তখন সে একজন ডেলিভারি ম্যানকে দেখে যে কিনা হেলমেট পরা ছিল। অফিসার তাকে হেলমেট খুলতে বলে, কিন্তু যখন অফিসার নিশ্চিত হয় যে সে ইয়ং না তখন কিন্তু অফিসার সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে ইয়ং এলিভেটরের পাশে ডেলিভারি ম্যানকে অ্যাটাক করে এবং নিজে ডেলিভারি ম্যানের ছদ্মবেশে ভিকটিম মেয়েটির বাড়িতে পৌঁছে যায়। দরজায় দাঁড়ানো অফিসারের মনোযোগ যখন অন্যদিকে যায় তখন ইয়ং তাকে ছুরি দিয়ে আক্রমণ করে, যাতে অফিসারটা খারাপভাবে আহত হয়ে যায়। লড়াইয়ের শব্দে ওই মেয়েটাও তখন বাড়ির দরজা খুলে, তখন ইয়ং তাকে ধরে ফেলে। আহত অফিসার তাকে থামানোর ট্রাই করে এবং মেয়েটিকে পালাতে বলে, কিন্তু ইয়ং সেই মেয়েটিকে আবারও ধরে ফেলে এবং ইয়ং চিৎকার করে বলতে থাকে যে মেয়েটি তার জীবন নষ্ট করে ফেলেছে। অন্যদিকে মেয়েটি ইয়ংয়ের কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে। তখন ইয়ং বলে যে সে যদি আগে থেকে মেয়েটিকে মেরে ফেলতো তাহলে আজকে সে কোনো চিন্তা ছাড়া জেলে থাকতো এবং কেউ তাকে ঘৃণাই করতো না। কিন্তু তখনই আমাদের হিরো সেখানে উপস্থিত হয় এবং ইয়ংকে লাথি মারে। তারপর সে ইয়ংকে খুব মারধর করে যতক্ষণ পর্যন্ত ইয়ং ক্ষমা না চায়। তখন জং তাকে হুমকি দেয় আর বলে যে যদি সে বাঁচতে চায় তাহলে ইয়ংকে একটা অ্যাপোলজি লেটার লিখতে হবে। অন্যদিকে চইও বুঝতে পারে যে ডার্ক হিরোর উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া, তাই সে দ্রুত ক্রাইম সিনে পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল। জং তার কাজ শেষ করে সেখান থেকে চলেও গিয়েছিল। কিন্তু এবারে চই নিউজের জন্য আরো একটা বড় স্কোপ পেয়ে যায়। পরের দিন ইয়ং এর মৃত্যুর খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে। পুলিশ ক্রাইম সিনে কিছু একটা ক্লুজ পায় এবং তারা নিশ্চিত করে যে এটা একটা মার্ডার। এখন পুলিশ ডার্ক হিরোকে ক্রিমিনালের চোখে দেখতে শুরু করে দেয়। আর এই সময় চই তার শোতে ক্রাইম সিনের ছবি দেখায়, যেটা মানুষের মধ্যে তুমুল আলোচনা আর আলোড়ন তৈরি করে। এই কেসটি দ্রুত সমাধানের জন্য পুলিশ একজন পুলিশ একাডেমি প্রফেসরের সাহায্য নেয়। তখন প্রফেসর সন্দেহ করে আর বুঝতে পারে যে ডার্ক হিরো খুব ভালো করে জানে যে পুলিশ এই কেসের কিভাবে ইনভেস্টিগেট করবে এবং তার অনুমান সঠিক ছিল, কারণ ডার্ক হিরো নিজে একজন পুলিশ। তখন সেখানে একজন ফিমেল স্টুডেন্ট পুলিশকে দেখে। সে ফিমেল স্টুডেন্ট পুলিশের উপর চিৎকার করে আর বলে যে তাদের ডার্ক হিরোকে শাস্তি দেওয়ার বদলে পুরস্কৃত করা উচিত, কারণ সে কোনো কিলার না, সে একজন সমাজসেবক। অন্যদিকে টিভি স্টেশনেও সমালোচনামূলক আলোচনা, তারপর বিভিন্ন কমেন্টস আসতে শুরু করে। মানুষ বলছে যে ডার্ক হিরো তো একজন অপরাধী, কিন্তু রিপোর্টার চই তাকে হিরো বানাচ্ছে। এটা নিয়ে চই তো একদমই মাথা ঘামায় না, কারণ সে শুধু রেটিং আর ভিউ চাচ্ছিল। সেভাবে চই তার নিউজে 3টা ক্রিমিনালসের তথ্য দেয় আর অপেক্ষা করতে থাকে যে ডার্ক হিরো কাকে শাস্তি দিবে। তাদের মধ্যে সিও নামে 2জন লোক যে টিনেজ বাচ্চার সাথে তার বসের বাড়িতে ঢুকে আর বসের স্ত্রী আর তার 2 সন্তানকে হত্যা করেছিল এবং তাদের যে খুনের দায় সেটা হচ্ছে টিনেজারের উপর চালিয়ে দিয়েছিল, যার ফলে কোর্ট সিওকে ছেড়ে দিয়েছিল এবং ওই টিনেজাররা ধরা পড়ে যায়। সিও যখন একটা ক্লাবে মজা করছিল তখন তার এক বন্ধু জিজ্ঞেস করে যে সিও মার্ডার করার পর আইনকে প্রতারণা করে কিভাবে বেঁচে গিয়েছিল। তখন সিও বলে যে সে সমস্ত দোষ টিনেজারদের উপর চাপিয়ে দিয়েছিল, যেটার কারণে সে সহজে ছাড়া পেয়ে গিয়েছিল। আর ওই টিনেজাররা তো ছোট ছিল, তাই কোর্ট তাদেরকেও তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। সিও তার বন্ধুদের কাছে এর কথাটা সে যে কাজটা করেছে খুব গর্বের সাথে বলছিল আর বলে যে আইন তার কিছুই করতে পারবে না। আর তখন আমাদের হিরো কিন্তু সে ক্লাবে ছিল এবং সিও এর কথা শুনছিল। এখন সে রেগে সিও এর দিকে যাচ্ছিল। তখনই একটা মেয়ে তার ভালো চেহারা দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং তার সাথে ফ্লার্ট করতে থাকে। কিন্তু আমাদের জং এর মনোযোগ কিন্তু ওই সিও এর প্রতি ছিল। মেয়েটি ভাবে যে জং ড্রাগ কিনতে চায় আর এজন্য তাকে হলওয়েতে নিয়ে যায়। এরপর মেয়েটি তার মুখে ড্রাগ রাখে আর জংকে চুমু খেতে থাকে। ড্রাগের কারণে জংয়ের মাথা ঘুরে যায় এবং সে সরাসরি পরের দিন সকালেই সে জ্ঞানটা ফিরে পায়। এরপর জং তার মোবাইলে মৃত পরিবারের একটা ভিডিও দেখে, যেখানে তারা খুবই কষ্ট ছিল। ভিডিও দেখার পর তার সিও এর কথা মনে পড়ে যায়।
যাতে সে কষ্ট পায় আর কি। জং সিওর প্রতি খুব বেশি রাগান্বিত ছিল। ইনভেস্টিগেট করে সে জানতে পারে যে সে শুধু ড্রাগই বিক্রি করে না, বরং সে মাইনরদের টার্গেট করে আর তার অবৈধ আয় শহর থেকে দূরে কোনো একটা গ্রামে লুকিয়ে রাখে। জং কো এর যে গাড়িটা রয়েছে না, সেটাতে একটা ফোন রেখে দেয় এবং তাকে স্যারেন্ডার করতে বলে। কোয়ের লোকদের ওই নম্বরটা চেক করতে পাঠায়। তখন সে জানতে পারে যে ওই নম্বর হচ্ছে অ্যান্টি ড্রাগ টিমের এবং তার মনে হয় যে তার মার্কেটটা ধরা পড়েছে। এজন্য তারা সম্পূর্ণ আতঙ্কিত হয়ে যায়। তাই তারা সেই গ্রামে যায় যাতে তাদের যে কালো টাকা রয়েছে না, যেখানে তারা কালো টাকা লুকিয়েছিল সেটা রক্ষা করতে। কিন্তু সেখানে গিয়ে সিও দেখতে পায় যে সেটা ভাঙা রয়েছে এবং সেখান থেকে সকল টাকা উধাও হয়ে গিয়েছে। তখনই সিও জংকে দেখে যে তার বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং সমস্ত টাকা পুরানো ট্রাই করে। ভিলেন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু হিরো তাকে এক ঘুষিতে ফেলে দেয়। তখন হিরো যখন ভিলেনকে সব ভিকটিমদের কাছে ক্ষমা চাইতে বলে এবং জ্বলন্ত লাইটার তার পায়ের কাছে ছুঁড়ে দেয় যাতে ভিলেনের সমস্ত টাকা ছাই হয়ে যায়। তখন রেগে ভিলেন একটা বেলচা তুলে জংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জং কোনো দয়া দেখায় না। সে একটা চেইন তখন ভিলেনের গলায় পেঁচিয়ে দেয় এবং একটা ধাতব ফ্রেমের মতো বেঁধে দেয়। ভিলেন তখন ক্ষমা চায় এবং প্রতিজ্ঞা করে যে সে শুধরাবে। কিন্তু পরের দিন পুলিশ সে ভিলেনের মৃতদেহ খুঁজে পায় আর ডার্ক হিরো আবার আলোচনায় চলে আসে। কিন্তু পলিটিশিয়ান তার বিরোধিতা করে এবং বলে যে ক্রিমিনালকে শাস্তি দেওয়া পুলিশের কাজ। ডার্ক হিরোকে দ্রুত ধরার জন্য এখন এই কেসটা রিজিয়ন ইউনিটকে দেওয়া হয়, যারা কিনা এই ইউনিটটা এই কেসটা আরো ভালোভাবে দেখবে। এই কেসের দায়িত্ব পায় ক্যাপ্টেন জো হিউন, যে ছিল একদম ভয়ডরহীন এবং খুবই স্ট্রং, যে নিজের হাতে একটা গাড়ি উঠাতে পারতো। এমনকি গ্যাংস্টাররাও তাকে দেখে একদম ভয় পেত। তো ক্যাপ্টেন জো কোয়েল একজন লোককে খুঁজে বের করে যাতে সে কোনো সূত্র খুঁজে বের করতে পারে। সে লোকটা বুঝতে পারে যে এটা পুলিশ অফিসার এবং পালানোর ট্রাই করে, কিন্তু জো তাকে ধরে এবং এক হাতে ধরে ফেলে। তবুও সে জোয়ের সাথে কিন্তু অশালীনভাবে কথা বলছিল। তখন ক্যাপ্টেন তাকে জোরে মারধর করে এবং জিজ্ঞেস করে যে ওই কোয়ের আশেপাশে কোনো সন্দেহভাজনকে সে দেখেছে কিনা। তখন সে লোকটি জোকে আক্রমণ করার জন্য ছুরি বের করে। তখন ক্যাপ্টেন জো তার হাত থেকে ছুরি ছিনিয়ে নেয় এবং তাকে একটা ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় এবং সে ভয়ে বলে যে তাকে একটা অ্যান্টি ড্রাগ টিমের নাম্বার চেক করতে দিয়েছিল। যদিও ক্যাপ্টেন জো কোনো কংক্রিট তথ্য এখানে পায় না। এই সময় আমরা অনেক লোককে দেখি যারা ডার্ক হিরোর মতো পোশাক পরে নিজেদের ডার্ক হিরো ভাবতে থাকে এবং জংয়ের মতো ক্রিমিনালকে মারতে থাকে। মানে মানুষজন এখন জংয়ের মতো যে ড্রেসটা রয়েছে সেটা পরে অন্যান্য ক্রিমিনালদের মারছে। আর অন্যদিকে আরেকটা নিউজ টিআরপির জন্য এই শোটা কপি করে এবং 3টা এমন কেস দেখায় যেখানে ক্রিমিনালরা খুব কম শাস্তি পেয়েছে। এই নিউজ আসার সাথে সাথে একজন নকল ডার্ক হিরো আসল ডার্ক হিরোর মতো সে ক্রিমিনালকে শাস্তি দেয়। তো সেই নকল ডার্ক হিরো করে কি, সে একটা ভিডিও বানিয়ে মিডিয়াতে পাঠিয়ে দেয় আর বলে যে সে জানে যে ডার্ক হিরোর কাজ অপরাধমূলক। কিন্তু সে ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না আইন ভিকটিমদের অধিকারের পূর্ণ যে সুরক্ষাটা রয়েছে সেটা দেবে। এখানে আমাদের হিরো জং কখনো ভাবেনি যে তার কাজের ফলে সমাজে অন্য রকমের একটা সমস্যা তৈরি হবে। জয়ও বুঝতে পেরেছিল যে সে আসল ডার্ক হিরো না, রিয়েল না, ফেক। অন্যদিকে ক্যাপ্টেন জো লক্ষ্য করে যে আসল ডার্ক হিরো কখনো নারী বা মাইনরদের ক্ষতি করে না। আর এইসব ঘটনার জন্য জং সিদ্ধান্ত নেয় যে এখন কিছু সময়ের জন্য সে নীরব থাকবে। কিন্তু তারপর কিছু একটা ঘটে তার মধ্যে, যেটা তার যে ন্যায়ের আগুনটা না সেটা আরো জ্বালিয়ে দেয়। একজন বৃদ্ধ মহিলা যে কিনা আবর্জনা সংগ্রহ করছিল, সে ধীরে চলছিল, তাই তাকে তার গাড়ি দিয়ে চাপা দেয়। গাড়ি থেকে নেমে সে মৃত মহিলাটিকে লাথি মারতে থাকে। তখন পাশের একটা দোকানের মালিক এসব দেখে আর রেগে জংকে মারতে শুরু করে। এরপর পুলিশ সেখানে পৌঁছায় এবং ধনী লোকটিকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তারা দোকান মালিককে আক্রমণের অভিযোগে গ্রেফতার করে। জং যখন এসব নিউজ দেখে তখন সে খুব রেগে যায়, কারণ জং সে বৃদ্ধ মহিলাকে আগে থেকে চিনতো। তার স্বামী অসুস্থ ছিল, মানে আমরা বুঝতে পারি এখানে ফেক কেউ এমন কাজ করছে। আর ওই মহিলা কিন্তু আবর্জনা সংগ্রহ করে সংসারটা চালাতো এবং জং বাক্স জমা করতে থাকে তাকে সাহায্য করার জন্য। মানে তাকে সাহায্য করতো আর বদলে সে সবসময় জংকে ক্যান্ডি দিত। এইসব ভেবে জং সিদ্ধান্ত নেয় যে সে ন্যায় বিচার দিয়ে ছাড়বে। তো সে কি সেই বৃদ্ধ মহিলাটাকে ন্যায় বিচার দিতে পেরেছিল কিনা সেটা তো আমরা নেক্সট পার্টে জানতে পারবো। আর পরবর্তী পার্টে আমরা এটা ফুল কভার করে ফেলবো, মানে বাকিটা এক্সপ্লেন করে ফেলবো। তো তোমাদের ওভারঅল এই ড্রামাটা কেমন লাগছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটাতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো যে আমরা নেক্সটে কোন ড্রামা বা কোন সিরিজ মুভি আনতে পারি, সেগুলো আমরা অবশ্যই ট্রাই করব আনার জন্য। আর এখানে যে গল্পের কাহিনী এটা সম্পর্কে তোমাদেরকে আরেকটু বলছি, যে এখানে কোরিয়াতে যে কাহিনীটা দেখানো হচ্ছে যে একজন অপরাধের মানে আইন ঠিক মতো সেটা বিচার করতে পারছে না, এই জন্য সে আইন হাতে তুলে নিয়ে নিজে বিচার করছে। তো তোমার কি মনে হয় বাংলাদেশেও কি এমন কারো দরকার রয়েছে যে কিনা আমাদের বিচার ব্যবস্থা যেখানে দুর্বলতা রয়েছে বা যারা শাস্তি পায়নি, এমন কারো কি আসা উচিত যে কিনা এইসবের বিচার নিজের হাতে তুলে নেবে এবং সবাইকে ন্যায় বিচার দেবে? তোমার মতামত তুমি কমেন্টে জানিও, আমি অবশ্যই চেক করব। যাকে এটা পরের পার্ট নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।